আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। লাস্ট দিন আমরা আলোচনা করেছিলাম ব্রেক ইভেন বিশ্লেষণ, অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট, কন্ট্রিবিউশন মার্জিন, দেন নিরাপত্তা প্রান্ত, জাস্ট এইগুলোর বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, যেটা এইচএসসি এক্সামিনেশনে আসার পসিবিলিটি অনেক বেশি থাকে। সেটা হলো ব্রেক ইভেন চার্ট। এবং শুধু এক্সামে আসার জন্য না, এটা ছাড়াও এই টপিকটা খুবই ভাইটাল। সো আজকে আমরা দেখব কিভাবে ব্রেক ইভেন চার্ট ড্র করতে হয়। আশা করি লেখা দেখা যাচ্ছে। সো এখানে ইনফরমেশনগুলো দেয়া আছে আমাদের। স্থির ব্যয় 2,00,000 টাকা, একক প্রতি বিক্রয় মূল্য 20 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 10 টাকা। আমরা গত ক্লাসে জেনেছিলাম যে যদি বলা হয় কোয়েশ্চেনে যে ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করো, তাহলে আমাদের ইউনিটও নির্ণয় করতে হবে, পাশাপাশি ব্রেক ইভেন পয়েন্ট টাকাও নির্ণয় করতে হবে। তবে এখন ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা মনে রাখবা, সেটা হলো ব্রেক ইভেন চার্ট করতে গেলে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট এবং ব্রেক ইভেন পয়েন্ট টাকা দুইটাই বের করা বাধ্যতামূলক। সো আমরা স্টার্ট করছি ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট দিয়ে। সো আমরা গত ক্লাসেই শিখেছিলাম ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটের ফর্মুলাটা কি। ফর্মুলাটা ছিল ফিক্সড কস্ট মানে স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই এসপি মাইনাস ভিসি, অর্থাৎ এই এসপি মানে হলো একক প্রতি বিক্রয় মূল্য, ভিসি মানে হলো একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। ওকে, সো আমাদের স্থির ব্যয় ছিল 2,00,000 টাকা, একক প্রতি বিক্রয় মূল্য 20 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 10 টাকা। সো আমাদের আনসার আসে 20,000 ইউনিট। এটা হলো আমাদের ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটে। এবার আমরা ক্যালকুলেট করব ব্রেক ইভেন পয়েন্ট টাকা। এটার ফর্মুলাটা আমরা কি জানি? ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট যেটা বের হয়েছে সেটাকে একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ চার্টে যাওয়ার আগে আমরা এতটুকু বুঝতে পারলাম, আমি যখন 20,000 ইউনিট বিক্রি করব তখন আমার প্রতিষ্ঠানের আয় এবং ব্যয় সমান হবে। আবার যদি আমি টাকায় বলি, তাহলে 4,00,000 টাকার প্রোডাক্ট বিক্রি করতে পারলে প্রতিষ্ঠানের আয় এবং ব্যয় সমান হবে। সো আমরা এখন ব্রেক ইভেন চার্টে চলে যাচ্ছি, অর্থাৎ আমরা এখন চিত্রের মাধ্যমে এই ব্রেক ইভেন পয়েন্টটাকে বের করে দেখাবো। সো আমি জাস্ট একটা ভার্টিক্যাল রেখা ড্র করছি আর একটা হরাইজন্টাল। আচ্ছা, ভার্টিক্যাল মানে হলো লম্বা যে রেখাটা, মেবি তোমাদের বইতে উলম্ব রেখা এরকম কিছু লেখা আছে। আর হরাইজন্টাল যেটা, সেটাকে বাংলায় বলা হয় আনুভূমিক রেখা। ওকে, আমাদের যে হরাইজন্টাল লাইন এটাকে আমরা বলি এক্স, যে ভার্টিক্যাল লাইন এটাকে আমরা বলি ওয়াই। এখানে আমরা মেইনলি ইউনিট দেখাবো, অর্থাৎ এই যে আমাদের 20,000 ইউনিট আছে, আমরা ইউনিটের অ্যামাউন্টগুলো এখানে দেখাবো, মানে ইউনিটের ডটেড লাইনগুলো। আর এই পাশে আমরা টাকা দেখাবো। ওকে, প্রথম যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো এখানে আমাদের সব ব্রেক ইভেনের ইউনিট থাকবে এবং এখানে টাকা। অর্থাৎ এই যে আমাদের বের হয়েছে কত, 20,000 ইউনিট, তার মানে এখানে কোনো একটা পয়েন্ট থাকবে যেটা 20,000 হবে, এবং 4,00,000 টাকা এখানে এমন কোনো একটা পয়েন্ট থাকবে যেটা 4,00,000। এই দুইটা বরাবর একটা বিন্দুতে গিয়ে আমাদের ব্রেক ইভেনটা ব্রেক ইভেন পয়েন্টটা ইন্টারসেক্ট করে যাবে। ওকে, এখন এখানে ট্রিকটা হলো কিভাবে তাহলে সলভ করব। এই অ্যামাউন্টটা তো অনেক বড়, 20,000। এখন এখানে নর্মালি বলা হয় যে তুমি সমপরিমাণ ব্যবধানে পয়েন্টগুলো নাও। আচ্ছা, সমপরিমাণ ব্যবধান বলতে কি বোঝানো হয়েছে? ধরো এটা যদি 20 হতো, তাহলে আমি কিভাবে ধরতাম? তুমি এভাবে ধরতে পারতা 5, 10, 15, 20, অথবা তুমি এভাবে ধরতে পারতা 10, 20, 30, 40, তোমার উপর ডিপেন্ড করে।
বাট যেটা আমার অ্যান্সার এটা যাতে থাকে এরকম একটা অবস্থায় আমাকে পয়েন্টগুলো বের করতে হবে। তো দেখো আমি যখন 5, 10, 15, 20 বলেছি, আমার প্রত্যেকটা পয়েন্টের মধ্যে ব্যবধান হলো 5 পয়েন্ট করে, অর্থাৎ 5 থেকে 10-এর ব্যবধান 5, 10 থেকে 15-র ব্যবধান 5, এভাবে। আবার যদি আমি বলি 10, 20, 30, তাহলে এদের ব্যবধান হলো 10 করে। ওকে, এখন যেহেতু 20,000, আমরা একটা কাজ করব, আমরা 10,000 করে একটা করে পয়েন্ট ধরবো। অর্থাৎ এখানে তুমি একটা কাজ করবা, এই ইউনিট, আমার পক্ষে তো এখন 20,000 লেখা সম্ভব না, এজন্য আমি ইউনিটের নিচে ছোট করে লিখে দিলাম 1000। তাহলে আমি যখন এখানে 10 লিখব তখন বোঝানো হবে 10,000, যখন 20 লিখব তখন বোঝানো হবে 20,000। আর এই যে টাকাটা, এই টাকাটা কততে আছে? লক্ষতে, 4 লক্ষ। এই জন্য আমরা নিচে ছোট করে লিখে দিব লক্ষ। গেল আমাদের বেসিক আলোচনা। এখন পয়েন্টটা আগে বের করব। পয়েন্টটা বের করার জন্য তোমরা একটা কাজ করবা, একটা নির্দিষ্ট দূরত্বে পয়েন্টগুলো বের করার ট্রাই করবা। যেমন এটা যদি আমার 0 হয়, খেয়াল করো, এই যে দেখো স্কেলে এটা কত, 1, তাহলে এই 1 বরাবর আমি একটি ফোঁটা দিলাম, 2 বরাবর আরেকটি ডট দিলাম, 3 বরাবর আরেকটি ডট দিলাম। তাহলে খেয়াল করো আমাদের এখানে 3টা ডট এসেছে, 1টা, 2টা, আর এই যে একটা 3টা। তাহলে আমি এখানে লিখে ফেলি, প্রথম ডটটা হলো 10, মানে 10,000, দ্বিতীয় ডটটা হলো 20, তৃতীয় ডটটা হলো 30। এবার টাকাতে আসো, টাকা কততে ছিল? লক্ষতে। তাহলে 4 লক্ষ যদি হয়, এখন যদি আমি 10 থেকে কাউন্ট শুরু করি, তাহলে কি দাঁড়াবে? 10, 20, 30, 40। আমার তো 4 আসতেছে না। আমি তো বারবারই বলেছি, এটা মাথায় রাখবা, আমাদের অ্যান্সারের অ্যামাউন্ট বা অ্যান্সারের নাম্বারটা যাতে থাকে। সো 4 লাখ, এটা করতে গেলে আমি কি করতে পারি? আমি 1 থেকে ধরতে পারি, অর্থাৎ 1, 2, 3, 4। অথবা তুমি আরেকটু সহজ করার জন্য কি করতে পারো? 2 থেকে ধরতে পারো, 2, 4, 6। আমি বা এটা মাথায় রাখবা, তোমার ব্যবধানটা যাতে সমান হয়। সো আমি এখানে 1 থেকে 4 পর্যন্ত করতে পারি, বাট আমি সিম্পলিসিটির জন্য আমি যেটা করব, এখান থেকে ধরে আমি একটা একটা করে পয়েন্ট ধরে যাব। যেমন একটা পয়েন্টে তুমি রাখবা, এটা যে কোনো হতে পারে 3তে, তার মানে এটা আমার কাছে এখন 0, তাহলে এটা হলো 2, এটা হলো 4, আর উপরে এটা এক্স্যাক্ট মিলে নাই, বাট এখন আমার স্পেস ছিল না দেখে আমি মিলাতে পারিনি। তোমরা সমান পরিমাণ ব্যবধানটা এখানে নিবা। তাহলে খেয়াল করো, এই যে একটা ডটেড লাইন, আরেকটা ডট, আরেকটা ডট। সো আমি নিচের ডটটাকে লিখলাম 2, ডটটা একটু ক্লিয়ার করে দিতে পারো, এরপরে এটাকে লিখলাম 4, আর এটাকে লিখলাম 6। তাহলে আমার বেসিক কাজ চলে গেল, সেটা হলো আমি আমার পয়েন্টগুলো বের করে ফেললাম। এখন আমাদের কাজ কি? দেখো আমাদের এখানে প্রথম যে অংশটা ছিল ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট মানে কি? স্থায়ী ব্যয়। আমি গত ক্লাসে বলেছিলাম যে ব্যয়টা উৎপাদনের সাথে ওঠানামা করে না, অর্থাৎ এই ব্যয়টা ফিক্সড থাকে। এই জন্য আমি স্থায়ী ব্যয়টা আগে ড্র করে ফেলবো। এখন খেয়াল করো, এখানে আমার অ্যান্সার ছিল 4 লাখ, বাট স্থায়ী ব্যয়ের অ্যামাউন্টটা কত? 2 lakhs। তাহলে এই যে দেখো আমার 2 বরাবর যে একটা ডট, এই 2 বলতে বোঝানো হয় কি? 2 লাখ। তাহলে আমি ফার্স্টেই এখানে বরাবর একটা স্ট্রেট লাইন ড্র করে ফেলবো। সবাই খেয়াল করো, এই যে 2 উপরে কি ছিল? টাকা, লক্ষ, তার মানে 2 লক্ষ। তাহলে আমি 2 লক্ষ বরাবর একটা স্ট্রেট লাইন ড্র করলাম, যেটাকে আমি বলবো হলো আমার ফিক্সড কস্ট, মানে স্থির ব্যয়। এবার খুব ইম্পর্ট্যান্ট 2টা ব্যাপার আসবে, সেটা হলো এরপরে এটা যদি চলে যায় ফিক্সড কস্ট উপরের, আমার নিচে এখানে থাকে কি? একটা থাকে বিক্রয়, আরেকটা থাকে পরিবর্তনশীল ব্যয়। এই 3টাই তো আসলে ব্রেক ইভেনের এলিমেন্ট। এখন বিক্রয় কোথা থেকে হবে আর পরিবর্তনশীল ব্যয় কোথা থেকে হবে, এই জায়গাটা খুব মনোযোগ দিয়ে বুঝবা। তুমি ব্রেক ইভেনে যেতে গেলে তুমি প্রোডাক্ট প্রডিউস করবা, প্রডিউস করার পরে তুমি বিক্রি করা শুরু করবা। তার মানে তুমি ধরো 10,000 মার্কার প্রডিউস করলা, আজকে তুমি বাজারে প্রথম মার্কারটা বিক্রি করলা, তাহলে দেখো আমি আমার কথাই অ্যান্সার দিয়ে দিয়েছি, আজকে বাজারে তুমি প্রথম মার্কার বিক্রি করেছো, তার মানে তোমার বিক্রিটা শুরু হচ্ছে 0 থেকে। এই যে দেখো, এই যে পয়েন্টটা আমাদের, এই পয়েন্টটাই তো আমাদের 0, তার মানে এখান থেকে আমার বিক্রয়ের উৎপত্তি। কারণ আমি উড়ে উড়ে বিক্রি করতে পারবো না, আমার একদম
জিরো থেকে স্টার্ট করতে হবে। আমি আজকে একটা মার্কার বিক্রি করলাম, আমার একটা বিক্রি হলো, কালকে আরেকটা বিক্রি করলাম, দুইটা বিক্রি হলো। সো বিক্রিটা শুরু হবে জিরো থেকে। বাট পরিবর্তনশীল ব্যয় কখনো জিরো থেকে না। কেন? কারণ আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি, মনে আছে আমি গত ক্লাসে যখন মুনাফাটা শিখিয়েছিলাম, মুনাফার ফর্মুলা আমি কি লিখেছিলাম? বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়। সেখান থেকে আমি আবার মাইনাস করেছিলাম কি? স্থির ব্যয়। তারপরে আমাদের মুনাফাটা বের হয়েছিল। সো আমি যখন ব্যয় বলবো, ব্যয় বলতে আমার বোঝানো হয় এই স্থির ব্যয় এবং এই পরিবর্তনশীল ব্যয় দুইটার কম্বিনেশন, মানে দুইটার সামেশন, দুইটা যোগ হয়ে আমার টোটাল ব্যয় হবে। তো আমার অলরেডি তো স্থির ব্যয় হয়ে গেছে, তাহলে স্থির ব্যয়ের উপর থেকে যদি আমি রেখা ড্র করি, সেটাকে বলা হবে হলো পরিবর্তনশীল ব্যয়। এখন এই একটা রেখা আমার বাকি আছে পরিবর্তনশীল ব্যয়, আরেকটা রেখা আমার বাকি আছে বিক্রয়। এই দুইটা রেখা ড্র করার আগে আমার একটা ছোট্ট কাজ করতে হবে। এখানে আমার আনসার কত ছিল? 20,000 ইউনিট। তাহলে এই যে 20, আর এখানে আমার অ্যান্সার ছিল কত? 4 lakhs। তাহলে এই 20 বরাবর আস্তে আস্তে করে উপরে উঠবা, এই 4 lakhs বরাবর ডান দিকে যাবা, মাঝখানে একটা পয়েন্ট তুমি সেট করবা। এটা যে কোনো পয়েন্ট হতে পারে। আমি আবার বলছি, জাস্ট তুমি মাথায় রাখবা এই যে 20 বরাবর যাতে সোজা থাকে এবং এই 4 লাখ মানে 4 লাখ বরাবর যাতে ডান দিকে থাকে, এভাবে তুমি একটা পয়েন্ট জাস্ট সেট করবা। এখন তোমার কাজ হলো জাস্ট এই পয়েন্টটা, মানে তুমি এখন ফার্স্টে বিক্রয় রেখাটা যখন ড্র করবা, যাতে এই বিন্দুটা ছেদ করে যায়। সো আমি কি করলাম? এই বিন্দুটাকে ছেদ করে একটা রেখা ড্র করলাম, যেটা হলো আমার বিক্রয় বা সেলস। আর আমি আগেই বলেছি পরিবর্তনশীল ব্যয়টা আমাদের এখান থেকে শুরু হবে। সো আমি কি করব? এই যে এখান থেকে স্টার্ট করে এমনভাবে রেখাটা ড্র করব যাতে আমার এই বিন্দুটা ছেদ করে যায়। এই যে আমি বিন্দুটা ছেদ করে গেল, এই যে এটা আমি তোমাদের বোঝার জন্য অ্যারো দিয়ে দিলাম। এটা হলো ভ্যারিয়েবল কস্ট বা পরিবর্তনশীল ব্যয়। এখন খেয়াল করো, এই যে 0 থেকে 2 পর্যন্ত যে জায়গাটা, এই পুরা জায়গাটা হলো আমার স্থির ব্যয় মানে ফিক্সড কস্ট। আর ফিক্সড কস্ট থেকে আবার এই রেখার আগ পর্যন্ত এই যে জায়গাটা, এই পুরা জায়গাটা হলো আমার ভ্যারিয়েবল কস্ট। তাহলে দেখো একটু মনোযোগ দিয়ে, আমি যদি পুরা জায়গাটা কনসিডার করি, অর্থাৎ একদম 0 থেকে এই রেখার পর্যন্ত ফিক্সড কস্ট এই জায়গাটা, আবার ফিক্সড কস্ট থেকে উপরের এই জায়গাটা ভ্যারিয়েবল কস্ট। তাহলে যদি আমি পুরো জায়গাটা হিসাব করি, এটাকে বলা হয় টিসি। টিসি মানে টোটাল কস্ট, বা যদি বাংলায় বলা হয় তাহলে মোট ব্যয়। এখন আরেকটি ইম্পর্ট্যান্ট জায়গা, এই যে এই পয়েন্টটা আমরা ডিটারমিন করেছি, এই পয়েন্টটাই হলো আমার বিইপি। অর্থাৎ এই পয়েন্টে যাওয়া মানে এখানে আমি 20,000 ইউনিট বিক্রি করতে পারবো এবং আমি 4 লাখ টাকা আর্ন করতে পারবো। অর্থাৎ এই পয়েন্টে গেলে আমার আয় এবং ব্যয় সমান। তাহলে মনোযোগ দিয়ে খেয়াল করো, এই বিক্রয়টা যখন 0-তে ছিল তখন দেখো তো ব্যয়গুলা উপরে না? সো এই যে পয়েন্ট, এই পয়েন্টের নিচে যে জায়গা, এই জায়গাটাকে আমরা বলি হলো ক্ষতি। ক্ষতি কেন? কারণ আমি এখন 0-তে আছি, মানে আমি বিক্রি মাত্র শুরু করছি, কিন্তু এখনও আমি ব্রেক ইভেন পৌঁছায় যেতে পারি নাই। সো ব্রেক ইভেন পয়েন্টের নিচের যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় ক্ষতি। আর এই যে উপরের যে জায়গাটা, এটা ছোট হয়ে গেছে, এই জায়গাটাকে বলা হয় হলো লাভ। তাহলে আবার বলতেছি, এই যে ব্রেক ইভেন পয়েন্ট, এই ব্রেক ইভেন পয়েন্টের নিচে যে জায়গাটা, এটাকে বলা হয় ক্ষতি। উপরের যে জায়গাটা, এটাকে বলা হয় লাভ। এবং আরও মজার ব্যাপার, এই যে লাভ, এই লাভের জায়গাটাকে আসলে আমাদের বলা হয় নিরাপত্তা প্রান্ত, যেটা আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম যে তোমার যতটুকু ব্রেক ইভেনে থাকা দরকার, তুমি যদি তার থেকে বেশি বিক্রি করো। এখন জাস্ট কিছুই না, এখন তুমি চাইলে এই রেখা, মানে এটাকে জাস্ট ডটেড লাইনও করতে পারো, অথবা আমরা একটা স্ট্রেট লাইন ড্র করে দিতে পারি। আমার মনে হয় তোমরা ছোট যেহেতু, তোমরা স্ট্রেট লাইন ড্র করলেই ভালো। ডটেড লাইন করতে গেলে তোমাদের টাইম কনজিউম হবে অনেক বেশি। এই হলো আমাদের পুরা ব্রেক ইভেন চার্ট। সো আমি আরেকবার ব্রিফ করছি। নিচের এক্স, এটা হলো ইউনিট। এখন ইউনিট যদি আমার অ্যান্সার 1000-এ বের হয়, আমি 1000-এ রাখবো। ইউনিট যদি আমার অ্যান্সার 100-তে বের হয়, তাহলে 100 রাখবো। যদি লাখে বের হয়, তাহলে লক্ষ রাখবো। টাকা আমাদের লাখে ছিল দেখে আমরা লক্ষ লিখছি। টাকা কোটিতে থাকলে আমরা কোটিতে লিখব। দেন আমরা ব্রেক ইভেনের যে অ্যান্সারটা, এই বরাবর পয়েন্টগুলো সেট করার চেষ্টা করব, তবে মধ্যবর্তী ব্যবধানগুলো যাতে সমান হয়।
ফার্স্টে আমরা স্থির ব্যয় বরাবর একটি রেখা ড্র করব, এটা হলো ফিক্সড কস্ট। দেন স্থির ব্যয়ের উপর থেকে যে রেখাটা সেটা হলো পরিবর্তনশীল ব্যয়, আর জিরো থেকে যে রেখাটা সেটা হলো বিক্রয়। এখন মাঝখানে যে বিন্দুটা ছেদ করে যাবে এটা ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্টের উপরের জায়গাটা আমার লাভ বা প্রফিট বা তুমি নিরাপত্তা প্রান্ত বলতে পারো, নিচের জায়গাটাকে বলা হয় ক্ষতি। এবং এই জিরো থেকে ফিক্স কস্টের পর্যন্ত পুরো জায়গাটাই হলো আমার স্থির ব্যয়, ফিক্স কস্ট থেকে ভ্যারিয়েবল কস্ট পর্যন্ত পুরো জায়গাটা আমার ভ্যারিয়েবল কস্ট, এবং নিচে থেকে শূন্য থেকে এই ভ্যারিয়েবল কস্ট পর্যন্ত পুরো জায়গাটাকে বলা হয় মোট ব্যয়। এই হলো আমাদের মোটামুটি ব্রেক ইভেন চার্টের আলোচনা। সো আশা করি তোমাদের কোনো সমস্যা থাকার কথা না ইনশাল্লাহ। তারপরে যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করবে ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে যদি কারো কোনো সমস্যা থাকে এটা নিয়ে আলোচনা করব, আর না হলে ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্ন নিয়ে ডিসকাস করব। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।